স্কুল, কলেজ, মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বাদ দিয়ে দেয়া হয়েছে। অপরদিকে দেখলাম জনাব তারেক রহমান, যিনি বিএনপির চেয়ারপারসন হতে যাচ্ছেন, তিনি ১৯৭১-এর গুরুত্ব নিয়ে কথা বলছেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দর্শক শ্রোতা। শুরুতে চলুন আমরা তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে পাঠ্যপুস্তক থেকে ৭ মার্চের ভাষণ বাদ দিয়ে সেখানে কি যুক্ত করা হচ্ছে। ৭ মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করা হচ্ছে। এছাড়াও পাঠ্যপুস্তকে যে পরিবর্তন এসেছে, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটি পাঠ্যপুস্তকে নতুন করে যুক্ত করা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে এর আগেও পাঠ্যপুস্তকে অনেকবার পরিবর্তন এসেছিল, আমরা জানি। এবার চলুন দেখি, তারেক রহমান বলছেন ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। তো এই মুহূর্তে জনাব তারেক রহমান এসে ৭১কে বাদ দেওয়া বা দেশের অস্তিত্ব সংকটে পড়া এই কথা কেন বলছেন? জনাব তারেক রহমান কি টের পেয়েছেন যে ৭১কে বাদ দিয়ে তার মধ্য দিয়ে দেশের অস্তিত্বকে সংকটে ফেলার জন্য একটি মহল বা একটা গোষ্ঠী পর্দার আড়াল থেকে তাদের এই অপচেষ্টা, অপতৎপরতা চালিয়ে যাচ্ছে? সেটা টের পেয়ে তিনি হুঁশিয়ারমূলকভাবে এটি বলেছেন? নাকি জনাব তারেক রহমানকে ঘিরে যে এখন ক্ষমতা, রাজনীতি বা নির্বাচন পরবর্তীতে ক্ষমতায় আসা, সেটিকে তিনি নির্বাচনের মাঠে এই বক্তব্যকে এস্টাবলিশড করতে চাচ্ছেন যে জনাব তারেক রহমান বা বিএনপি যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা দাবি করে, সেটাকে এস্টাবলিশড করতে চাচ্ছে নতুন করে? কোনটা? কারণ দর্শক শ্রোতা, আমরা দেখেছি জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেই মোটামুটি তিনি ক্ষমতায় না থেকেও যেন একটা ক্ষমতার অদৃশ্য স্বাদ তিনি এনজয় করছেন। তাকে ঘিরে মোটামুটি একটা তিনি ক্ষমতায় আছেন এমন একটা ভাইব তৈরি হয়েছে। যদি আমরা একটু ছোট্ট করে ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা আসছে, তার সাথে দেখা করছে, মনে হচ্ছে যে তিনি এখন রাষ্ট্রের ক্ষমতায় আছেন, নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। এছাড়া যদি আমরা দেখি দেশের মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়ীরা তাকে নিয়ে বৈঠক করছে, তার সাথে বৈঠক করছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব, তিনি গিয়ে তার সাথে বৈঠক করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর প্যানেল গিয়ে তার সাথে বৈঠক করছে, বা বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল তো আছেই। তো এই যে তারেক রহমান ক্ষমতায় না থেকেও একটা ক্ষমতার ফিল পাচ্ছেন, ক্ষমতা এনজয় করছেন, তো এই ক্ষমতা নির্বাচনের পরে সেটাকে কন্টিনিউ করার জন্য, নির্বাচিত হয়ে আসার জন্যই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তারেক রহমানের এই বক্তব্য কিনা? দর্শক শ্রোতা, এবার মূল আলোচনায় চলে আসি, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই যে পাঠ্যপুস্তক থেকে ৭ মার্চের ভাষণ সরিয়ে ফেলা হচ্ছে, বাদ দিয়ে দেয়া হচ্ছে, কিন্তু কেন? এই ৭ মার্চের ভাষণ ২০১৭ সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়াও আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা কর্তৃক স্বীকৃত। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভাষায়, প্রায় ১২ থেকে ১৩টি ভাষায় এই ৭ মার্চের ভাষণ অনুদিত হয়েছে। বিশ্বের যত হাই প্রোফাইল পলিটিক্যাল নেতা রয়েছে, তাদের দ্বারা এই ভাষণটি প্রশংসিত হয়েছে একাধিকবার। বা এই ভাষণটি আমাদের দেশ, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেই ভাষণের মধ্য দিয়ে বীর বাঙালি যুদ্ধে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তো সেই ভাষণটি পাঠ্যপুস্তকে থাকতে পারবে না কেন? পাঠ্যপুস্তকে থাকলে এখন যে কোমলমতি শিক্ষার্থীরা, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো যাবে না। এটাই এই ধরনের কোনো অপচেষ্টা, অপতৎপরতা, কূটকৌশল চালানো হচ্ছে। আরেকটা বিষয় দেখি যে এটি বাদ দিয়ে যুক্ত করা হচ্ছে জুলাই আন্দোলনকে। আচ্ছা, জুলাই আন্দোলন পাঠ্যপুস্তকে যুক্ত হোক, এ নিয়ে তো কেউ দ্বিমত পোষণ করেনি। তাহলে ৭ মার্চের ভাষণ সরিয়ে সেখানে কেন জুলাই আন্দোলনকে যুক্ত করতে হবে? এটা হলো আমার প্রশ্ন। জুলাই আন্দোলন হিস্ট্রি জুলাই আন্দোলনের মতো থাকুক, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ৭ মার্চের মতো থাকবে। ৭ মার্চের সাথে
জুলাই আন্দোলনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কেন? দর্শক শ্রোতা, আসলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন কিনা যে কোন ধরনের অপচেষ্টা, অপতৎপরতা, ষড়যন্ত্র চলছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলার জন্য, ম্লান করে দেওয়ার জন্য। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে জনাব তারেক রহমান বলছেন ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, কথা তো ঠিক বলেছেন। তো এই ৭১কে বাদ দেওয়া যে হচ্ছে অলরেডি, সেটা কি টের পাচ্ছেন? সেটা নিয়ে কি কথা বলছেন? বিএনপির পক্ষ থেকেও তা নিয়ে কোনো কথা বলতে দেখিনি। তারেক রহমানকেও কোনো কথা বলেছে কিনা আমার চোখে এখনো আসেনি, আমি দেখিনি। যে পাঠ্যপুস্তক থেকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে সরিয়ে দিতে হবে কেন? আজকে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে দেখিয়েছিলাম যে পাঠ্য বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধিটিও উঠিয়ে দেয়া হয়েছে। তো এই যে একের পর এক ধাপে ধাপে শুরু হয়েছে, এটি শেষ পর্যন্ত গিয়ে কোথায় ঠেকবে? যে একটা সময় গিয়ে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসই আর থাকবে না। আর মুক্তিযুদ্ধের ইতিহাস যদি না থাকে, তাহলে পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটি আসবে কোথা থেকে? সেই টের কি তারেক রহমান বা বিএনপি পেয়েছে? আজকে পাঠ্যপুস্তকে আপনারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান লিখেছেন, বেশ ভালো। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটাও যেমন সত্যি। আবার একাধিক ব্যক্তি কর্তৃক স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে, কে আগে দিয়েছে, কে পরে দিয়েছে, এটা নিয়ে ভিন্ন ইস্যু। এটা নিয়ে ভিন্নভাবে আলোচনা করা যেতে পারে। বা আগে ঘোষণা দিলেই তারটা বেশি গুরুত্বপূর্ণ হবে, পরে ঘোষণা দিলে তারটা গুরুত্বপূর্ণ হবে না। এই বিষয় নিয়ে আসলে কাদা ছড়াছড়ি করতে চাচ্ছি না। এগুলো ডিফারেন্ট আলোচনার বিষয়। কিন্তু আমার কথা হলো, যেভাবে একের পর এক মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করা হচ্ছে, নেক্সট জেনারেশনকে, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করে দেয়া হচ্ছে, তো মুক্তিযুদ্ধের ইতিহাসই তো একদিন পাঠ্যপুস্তকে থাকবে না। আপনারা যে এই যে চুপ করে আছেন বিএনপির পক্ষ থেকে, তো আপনারা যে সেই মুক্তিযুদ্ধের স্বাধীন মানে ঘোষক, সেই নিউজটা বা সেই ইতিহাসটা নেক্সট জেনারেশনকে জানাবেন কিসের মধ্যে দিয়ে? এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে মহান মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর আন্দোলন বা জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর এই অপচেষ্টা, অপতৎপরতা বা এই দুঃসাহস বা এই স্পর্ধা দেখানো হচ্ছে, এর ভবিষ্যৎ কি? আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যতম শক্তি ছিল, কিন্তু তারা তো এখন নেই। তাছাড়া আওয়ামী লীগ যখন ছিল, তখন তারাও এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত না করলেও তারা তাদের পরিবার কেন্দ্রিক করে ফেলেছিল, যে মুক্তিযুদ্ধের সব ক্রেডিট হলো শেখ পরিবারের, আর কারণেই, যেটাও নিন্দিত কাজ ছিল। আর এখন যেহেতু আওয়ামী লীগ নেই, তো এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে? এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, অপশক্তি আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীন পতাকাকে খামচে ধরেছে, খামচে ছিঁড়ে ছিঁড়ে আমাদের এই মানচিত্রকে খাচ্ছে, এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে হুঙ্কার দিয়ে দাঁড়াবে কে? বিএনপি কি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে দাবি করবে না? যদি করে থাকে, তাহলে তারা এই মুহূর্তে এসে কি নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার জন্য এই ঘটনার সাথে বা এই গোষ্ঠীর সাথে আপোষ করে চলবে, না বীরের মতো, সিংহের মতো গর্জন দিয়ে উঠবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে? সেটা এখন দেখার বিষয়। আর যারা মুক্তিযুদ্ধের সাথে এই ২৪-এর আন্দোলন বা জুলাই আন্দোলন বা ২৪-এর অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করাতে চায়, তার ভবিষ্যৎ মোটেও ভালো হবে না। দর্শক শ্রোতা, সর্বশেষ চলুন আমরা সেই ৭ই মার্চের ভাষণের জিস্ট কিছু অংশ শুনি, তার মধ্য দিয়ে আজকে শেষ করব। প্রধানমন্ত্রী তো চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুর্ক করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা
রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।